শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো দেখো, একেবারে সকাল সকাল কিন্তু মা কোথাও একটা চলে যাচ্ছে, আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 6:20, 6:30টাতে একটা বাস রয়েছে, ওই বাসটাতে গেলে মা একেবারে যেখানে যাবে সেখানে পৌঁছে যাবে। যেহেতু মা প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা যাবে, তার জন্য এই থ্রু বাসেই ওঠা ভালো। তাহলে কি মাঝখানে আর কোথাও বাস চেঞ্জ করতে হয় না। আর বরকেও দেখো, ও কিন্তু আগে থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। ওর আজকে একটা কাজ রয়েছে, মা আর বর একই বাসে যাবে। বর আগে নেমে যাবে, তারপর মা চলে যাবে। মা তো আজ ভীষণ খুশি, এতদিন পর যেতে পারছে বলে। হাসিটা শুধু দেখেছো? কোথায় যাচ্ছে গেস করো তো। যেখানে যেতে পারলে এতটা হাসি মন থেকে আসে। মা আর বর দুজনেই বাসের অপেক্ষায়, আর আমি দাঁড়িয়ে রয়েছি। আসলে কি বলো তো, কাউকে না বাসে তুলতে আসতে আমার খুব ভালোই লাগে। বড় কোথাও গেলে আমি কিন্তু পেছন পেছন আসবো, এটা আমার একটা অভ্যাস। যাই হোক, একেবারে টাইমেই বেরিয়ে এসেছিলো, তার জন্যই দেখো বাসও এসে গেছে। ঘরে এসে একটু সময় চুপচাপ বসেছিলাম, মনটা খুবই খারাপ লাগছে, কারণ একা একা না থাকতে একদম ভালো লাগে না। এদিকে বড় বেরিয়ে গেল আর মাও চলে গেল, একা একা যেন কিচ্ছু করতে ভালো লাগে না। বেশ কিছুটা সময় বসার পর আবার কাজে মনোযোগ দিলাম। কালকে বিকেলে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, ওগুলো এখনও হালকা হালকা ভেজা রয়েছে। হয়তো বারান্দাতে থাকলে শুকিয়েও যেত, কিন্তু কি বলতো, একটু রোদে দিলে না জামা কাপড়গুলো শুকিয়েছে বলে মনে হয়। কালকে রাতে যেহেতু মুড়ি খাওয়া হয়েছিল, তার জন্য আজকে আর বেশি বাসন নেই। এই কয়েকটা বেলা আর প্রেসার কুকারটা রয়েছে। প্রেসার কুকারে ছোলা সেদ্ধ করেছিলাম, ছোলা সেদ্ধ মুড়ি কালকে রাত্রে খেয়ে নিয়েছি। এই এত গরমে রাত্রে মুড়ি খাওয়া যায় না, কিন্তু কি বলতো, কালকেও বিকেলের দিকে একটু কাঁঠাল খেয়েছিলাম, তার জন্য মাও বলল ভাত রান্না করতে না, আর রুটি তো হবেই না, তার জন্য ওই ছোলা সেদ্ধ করে মুড়ি খেয়ে নিয়েছি। আর বর তো ভাত ছাড়া চলেই না রাত্রে, কিন্তু কালকে বলতে ও খেয়ে নিয়েছে। কালকে রাতেই ফিল্টারে জল শেষ হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো বলে কালকে আর ভরিনি। আজকে একেবারে সকালের টাইমে জল আসতে সঙ্গে সঙ্গে ফিল্টারটাও ভরে নিয়েছি। আর দেখো, কয়েকটা বোতলও ফাঁকা ছিল, তার জন্য ভরে নিলাম। আমাদের বিছানাটা আমি ঘুম থেকে ওঠার পরই গুছিয়েই নেমেছি। আর মা আজকে যাবে বলে টাইমে বাস ধরতে হবে, তার জন্য আর গোছাতে পারেনি। মা কিন্তু সব সময় বেশ টান টান বিছানা পছন্দ করে, আর মা সুন্দর করে বেশ বিছানাটাকে গুছিয়েও রাখে। যাই হোক, আমি একটু মায়ের বিছানাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করলাম। দেখো, রুমটাতে লাইট জ্বালিয়েছি, জানালা খোলা রয়েছে, তবুও কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগে। আমাদের ওপরের রুমটাও সেম এই রকমই লাগে, একদম ভালো লাগে না। রুমের মধ্যে কালার করা নেই বলেই হয়তো লাইটটা ঠিকঠাক রুমের মধ্যে খেলছে না। আর আরও একটা কারণ হতে পারে, লাইটটা অনেক ওপরে রয়েছে, মানে ওপরের লাইটটা ঠিকঠাক পড়ছে, কিন্তু নিচের দিকটায় যেন কীরকম একটা অন্ধকার লাগছে। কি জানি, আমি তো ঠিক বুঝতেও পারছি না। ক্যামেরাটা যখন করছি তখন নিজেরই ভালো লাগছে না, তোমাদের কতটা ভালো লাগছে জানি না, আমারই ভালো লাগছে না। যাই হোক, স্নান হয়ে গেছে, জানালার ধারে বসে সিঁদুর পরছি। আর দেখো, কালো হয়ে মেঘ উঠেছে, আবার টিপটিপ করে বৃষ্টিও পড়া শুরু হয়েছে। কোনো রকম ছুটে গিয়ে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। মারও কাপড়গুলো মেলে দিয়ে গেছে, মা সকালেই স্নান করেছে। আর যেভাবে মেঘটা উঠেছে, ভালোই বৃষ্টি হবে মনে হয়। আমি আবার পুজো করব। দেখি এই রকম বৃষ্টি পড়তে পড়তেই কতটা কি পুজোর কাজ সারতে পারি। কারণ প্রথমে গোপালকে স্নান টান করিয়ে তারপর তো আমি বাসন টাসনগুলো ধোবো। ততক্ষণ যদি এই রকম বৃষ্টি পড়ে তাহলে ঠিক আছে, আর না হলে পুরো অবস্থা খারাপ, পুরো ভিজে ভিজেই আমাকে সব করতে হবে। তো চলো, গোপালের জন্য আগে জলটা নিয়ে আসি কাকিমাদের বাড়ির ওখান থেকে।
দেখো বলতে বলতেই কি পরিমাণ বৃষ্টি এসছে। আমি গোপালকে স্নান করিয়ে বাসনগুলো ধুতে গিয়েই অর্ধেক ভিজে গেছি। তারপরে এই যে ফুলটা তুলে নিচ্ছি, শেষমেশ আর কি করবো, ড্রেস চেঞ্জ করতে হবে। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টিটা বন্ধ হলো, আবার বন্ধ হয়ে দেখো রোদ উঠে পড়েছে। সকাল থেকে কি সুন্দর রোদ হলো, আবার তার হঠাৎ মেঘ হয়ে 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি। পুজো করে এসে চুপচাপ বসে আছি, কেউ নেই যে একটু কথা বলবো। তো চলো, কোনো কাজই হয়নি, স্নানের জামা কাপড়ও পড়ে রয়েছে, ধোয়া হয়নি। সঙ্গে থাকো, আর রান্না বান্না বলতে একা খাবো, কি রান্না করব দেখা যাক, যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। সকালে যে জামা কাপড়গুলো মিলছিলাম ওগুলো তো ঠিকভাবে শুকায়নি, বৃষ্টি চলে এসেছিলো, তার জন্য আবার ওই যে ওগুলোকে মেলে দিয়েছি। তারপরে যে স্নানের কাপড়গুলোকে মিলে যাবো এবার রান্না করতে। আজকে কেন জানি না দুধ দিয়েও ভাত খেতে ইচ্ছে করছে না, আর ডাল আলু সিদ্ধও করতে ইচ্ছে করছে না, দেখা যাক। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো এই দুটো আলু দিয়ে কিন্তু আজকে দুপুরে রান্না হবে আমার। আমরা যখন বাড়িতে থাকতাম না, মা অনেকবার এই রকম করেই খেয়েছে, আর এটা এত টেস্টি হয়। আর কেউ যখন বাড়িতে থাকে না, আমিও মাঝে মধ্যে এটাই ট্রাই করি। আগে আলুটাকে একেবারে ঝুরি করে কেটে নেব। এটা কিন্তু ঝুরি আলু ভাজা হচ্ছে না, একেবারে ইজি প্রসেস, অথচ দারুণ খেতে। সবাই ভাবছো যে কেউ বাড়িতে না থাকলেই কি এই রেসিপিটা করা হয়? আসলে কি বলো তো, কেউ যখন একা বাড়িতে থাকি তখন কিন্তু একার জন্য আর ঝাল ঝোল বিভিন্ন রকম তরকারি করতে আর ভালো লাগে না। তখন কি মনে হয়, একটা কিছু তরকারি হবে, ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আবার বেশি তরকারিও হবে না। আর এটাই হচ্ছে সেই তরকারি যেটা অল্প করে বানিয়ে তখনকার মতো খাওয়া যায়। আর এই তরকারিটা কিন্তু রেখে দিলে পরের বেলায় খেতে গেলে কিন্তু খুব একটা ভালো লাগে না। গরম গরম নামানো হবে, আর এটা দিয়েই গরম গরম ভাত। তো যেটা বানাচ্ছি সেটা কি কেউ দেখে আন্দাজ করতে পারছো কি করছি? আসলে এটা হচ্ছে আলুর বাটি চচ্চড়ি করছি। বাটি চচ্চড়ি বলতে পারো, বাটি তরকারি বলতে পারো। তো সর্বপ্রথম আমি আলুটাকে একেবারে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নিয়ে দিয়ে ওর সঙ্গে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে অল্প একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর একেবারে গা মাখা হয়ে যেতেই নামিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকেলের জল আসতে 2 বালতি জল ধরে রেখে দিয়েই এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, মা বাড়িতে থাকলে মাই বিকেলের ঝাঁটটা দিয়ে নেয়, আমাকে আর বলে না, কারণ আমি একটু এডিট করতে ব্যস্ত থাকি, তো তার জন্য মাই করে নেয়। মা নেই মানে আমাকেই সবটা করতে হবে। তো দেখো আমার এক ঠাকুমা এসছে, ওই ঠাকুমা কথা বলছে আর আমিও হেসে হেসে কথা বলছি ঠাকুমার সঙ্গে। ঠাকুমা কিছু লাল জবার ডালা এনেছে একজনের বাড়ি থেকে। ওই লাল জবাটা কিন্তু একটু অন্য টাইপের দেখতে, বেশ সুন্দর দেখতে। তো আমাকে বলছিল নেব কি না, আমি বলেছি যে তুমি লাগাও, বর্ষাকাল আসছে, সেই বর্ষার সময় আমি এনে লাগাবো। এখন তো আমাদের এখানে জবা গাছই দেখতে পাওয়া যায় না ঠিক মতো। এই যে রাস্তার বাঁ সাইডটা দেখছো না, এই বাঁ সাইডটাতে কী পরিমাণে যে লাল জবার গাছ ছিল, লাল জবা, চন্দন জবা, সেই গাছগুলো ভরে ভরে পুরো ফুল হতো। 2 বছর আগে যে বন্যাটা এলো, ওই বন্যাটা আসার পর থেকে যা জবা গাছ গেল আমাদের এখান থেকে, এখন একটা জবা ফুলই পাই না ঠাকুরকে দেওয়ার জন্য। সন্ধে যখন দিতে উঠি তখন কিন্তু একটু একটু দিনের আলো ছিল, তার জন্য জানলাগুলো লাগানো হয়নি। আর এই যে শুকিয়ে যাওয়া কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখবো। মাদুরটা আগে পেতে নিই, ওর ওপরেই জামা কাপড়গুলো রেখে দেব, তারপর আস্তে আস্তে করে ভাঁজ করে নেব। আর এই যে কাজের মধ্যে তাড়াহুড়ো করে যে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, ওগুলোও টেনে বের করে সুন্দর করে ভাঁজ করে নেব। আমাদের ওপরের ঘরের আলনাটায় আর জামা কাপড় বেশি রাখা হয়নি, কারণ সারাদিনের কতটুকু সময় আর ওপরে যাই, সব সময় তো এই নিচেই থাকি, তার জন্য মায়ের এই আলনাটার উপরেই সবার চাপ।
আর সব সময় তো তাড়াহুড়ো করে সব সাজিয়ে রাখা যায় না, যখনই অগোছালো হয়ে যায় তখনই মা দেখিয়ে বলবে কি অবস্থা হয়েছে দেখ আমার আলনাটার। যাই হোক, একটা কথা কিন্তু তোমাদেরকে বলা হয়নি, মা যে সকালে বেরিয়েছিল কোথায় যাচ্ছিল সেটা তোমাদেরকে গেস করতে বলেছিলাম না। মা আসলে মামা বাড়ি যাচ্ছিল, আর মামা বাড়ি যাচ্ছিল বলেই মার মুখে এতটা হাসি ছিল। তো দেখো আমার আলনাটাও গোছানো কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।